অদিতিকে দেখে আমি চমকে গেলাম। এই সেই অদিতি যার সাথে আমার বন্ধুত্ব ছিল জন্মান্তরের। জন্মান্তরের কেন বলছি, সেটার পেছনের গল্পটা বলি। কেনো আঙ্গুল দিয়ে এখনের ছেলে মেয়েরা পিঙ্কি প্রমিস করে, আমাদের সময় ওটা ছিল সারা জীবনের। আর বুড়ো আঙ্গুল জোড়া দিলে আমরা তাকে বলতাম ভাব। 3বার বুড়ো আঙ্গুল উইলিয়ে দিলে সারা জীবনের বন্ধু হওয়া যায়। আমার আর অদিতির অতটুকুতে চলবে কেন? তাই 3বারের জায়গায় 9বার আঙ্গুল মিলিয়ে আমরা জন্মান্তরের বন্ধু হয়েছিলাম। আমরা ঠিক গ্রামে থাকতাম না, আমরা মানে আমাদের পরিবার আর অদিতিদের পরিবার। মফস্বল শহরে বেড়ে ওঠা ছিল আমাদের। তবু দুজনের নাম হয়েছিল বেপো মেয়ে আর গিয়েছো মেয়ে। অমুকের বাড়ির পেয়ারাটা মিষ্টি আর তমুকের গাছে বড়ই এসেছে। আমার আর অদিতির সবার আগে তা দরকার হতো। সরকার বাড়ির পুকুরের পিছে বইচিল ছাড়, নুন মরিচ মাখিয়ে তা নিয়ে পুকুরের শান বাঁধানো ঘাটটায় বসে চিন্তা করতাম এরপর কোথায় হানা দেওয়া যায়। এই দস্যিপলার জন্য তাই আমাদের বেনিতে ফিতে ধরে বড়দের টান আর কানমোলা খেয়েছি বহুবার। কে জানতো ছোটবেলার বন্ধুরা বড় হলে দেখা হতে সময় নেয় বহু বহুদিন। দস্যিপনার দিনেরা ফিরে আসে না আর। অদিতি আমার থেকে বেশি ডেপো ছিল। কোচ ফলের মালা গাঁথতে গাঁথতে কার বাড়ি থেকে শীতের ঘরে গাছে আসার আগেই খেজুর রস পেরে পালাতে হবে সেই ছক আঁকত। আমি পাশ থেকে বাহবা দিতাম, সঙ্গও দিতাম। অদিতি দেখতে বেশ ছিল, মুখেরা দিলে অনেক মায়া, নাক মুখ চোখ কাটা কাটা। সে অদিতি এখনো একই রকমের টান টান, যেমনটা ওর বিয়ের দিন দেখেছিলাম। পানের মতো মুখ অদিতির, ভরাট আর ফর্সা। কোনো দাগ তখনও ছিল না, এখনও নেই। অদিতিকে দেখার পর আমার নিজের চোখের ভাঁজের কথা মনে পড়ে যায়। অকারণে হাত চলে যায় বলি লেখায়। অদিতি তা দেখে হা হা করে হাসে। ওর চোখে মুখে ছোটদের আশকারা দেবার মতো হাসি, যেন আমার মন পড়তে পারছে। অদিতি আমার হাত ধরে টেনে বসায় ওর ঘরে। ঘর মানে বেডরুম, কেন মরা একটা সবুজ রং সে রুমের। সাদা ভারী পর্দার মাঝে মাঝে নেট দেওয়া, সেখান দিয়ে সূর্যের নরম আলো এসেছে ওর ঘরে। বিছানার একপাশে বড় পাতার মনেস্টেরা, দেয়াল জুড়ে একটা পেইন্টিং, সেখানে মস্ত শামুক খেলা করছে। শামুকের গা ভর্তি শ্যাওলার দাগ। ছবি আঁকিয়ে প্রশংসা না করে আমি পারি না, এত ডিটেল খুব সুন্দর লাগে আমার। অদিতির ছোটবেলা থেকে শামুক প্রীতি ছিল। ওর আম্মার পানা হাঁস ছিল বেশ কিছু, আমাদের কাজ ছিল ওগুলোর জন্য শামুক খুঁজে আনা। হাঁস এসব শামুকগুলি খেতে অনেক ভালোবাসে। সরকার বাড়ির পুকুরেও দেখতাম একযোগে সব ডুব দিয়ে পানির তল থেকে শামুক কুড়িয়ে আনত, তারপর লম্বা গলা বেয়ে গিলে নেওয়া। অদিতির আম্মা অবশ্য কেটে ভেতরের অংশটুকুই দিতেন। অদিতির উপর মাঝে মাঝে দায়িত্ব পড়ত, সুন্দর দেখে শামুকগুলো ও আলাদা করে নিত। কাটার সময় বলতো, জানিস শামুকের পেটে মুক্ত হয়, একবার পেলে মালা বানিয়ে গলায় দেব। অদিতি মাঝে মাঝে শামুকদের বিচ্ছিরি একটা খেলা খেলতো। গায়ের উপর একটা শামুক ছেড়ে দিয়ে খিলখিল করে হাসত। শামুকের কিলবিল করতে থাকা পা সুর দেখলে আমার গা গুলিয়ে উঠত। তখন আমি পড়ি মড়ি করে পালাতাম, আর অদিতি হাসত খুব। অদিতির মুখের হাসি আজও ঠিক তেমনি, কি সুন্দর আর ঝলমলে। অদিতি আমাকে ওর বারান্দা দেখালো, বেশ চওড়া, তাতে কাঠের তাক করে করে অ্যাকুরিয়াম রাখা। তার একপাশে তার জালের মতো করে নেট বিছানো, একপাশে গৌতম বুদ্ধের ছবি পেন্সিলে আঁকা। ছবিটা বেশ সুন্দর, বুদ্ধের মাথার উপর সূর্য, তার চোখ বন্ধ। গভীর ধ্যানমগ্ন বুদ্ধকে দেখে মুগ্ধ হই। অদিতি বলে, ছবিটা আমি এঁকেছি, কেমন লাগছে? আমি মাথা নাড়ি, বেশ সুন্দর। অদিতি আগেও সুন্দর ছবি আঁকত। অদিতি বলে, বুদ্ধের মাথায় গোল গোল চাকতির মতো যে দেখছিস, জানিস এটা কি? আমি বিরক্ত হলাম,
অদিতি ইন্ডিয়া থেকে উচ্চতর পড়াশোনা করে এসেছে, তাই বলে আমার জানার গণ্ডি কম এমন তো নয়। আমার কণ্ঠ বিরক্তি লুকালো না। বললাম, বুদ্ধের চুল কোঁকড়া ছিল, তাই দেখতে এমন লাগছে, এটা না জানার কি আছে। অদিতি মুখ টিপে হাসল, বলল, গৌতম বুদ্ধ নিয়মিত চুল কামাতেন, তার চুল কোঁকড়া হওয়া সহজ ছিল না। ওনার ছবি আর বইগুলো খেয়াল করলে দেখবি ওনার মাথায় প্রায় 108টি এমন চাকতি আছে, আর এগুলো আসলে চুল নয়। আমি চোখে প্রেশার নিয়ে অদিতির দিকে তাকালাম। অদিতি মাথা নাড়ল, ছবিটার কাছে গিয়ে দাঁড়ালো, বেশ মমতায় একবার ছুঁয়ে দিল। এই 108টি চাকতি আসলে 108টি শামুক। তোকে খুলে বলি ব্যাপারটা। জনশ্রুতি আছে, একবার খুব রোদের দিনে বুদ্ধ ধ্যানমগ্ন হয়েছিলেন। সে সময় একটা শামুক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। শামুক চিন্তা করল, এই প্রখর রোদে বুদ্ধের নিশ্চয়ই কষ্ট হচ্ছে। সে গুটি গুটি পায়ে বসল বুদ্ধের মাথায়। তুই তো জানিস, শামুকের শরীর বেশ আর্দ্র আর জলীয়, খোলসটাও শীতল। বুদ্ধের ত্বকে শামুকের স্পর্শে তাই বেশ আরামদায়ক ছিল। প্রথম শামুকের দেখা দেখি আরও কিছু শামুক এসে গৌতম বুদ্ধকে এই প্রশান্তিটুকু দিতে তার মাথায় স্থান করে নেয়। সংখ্যায় হিসাব করতে গেলে 108টি শামুক ছিল। আমি মুগ্ধ হয়ে অদিতির ব্যাখ্যা শুনছিলাম। এই গল্প আমার জানা ছিল না, আর অদিতি বলতেও পারে খুব সুন্দর করে। কথা বলার মাঝে একটু থামে, শ্রোতার অভিব্যক্তি লক্ষ্য করে, ঠোঁটের কোণে রহস্য খেলা করে, কণ্ঠের স্কেল পরিবর্তন হয়। সব মিলিয়ে ওর কথা শুনতে আগ্রহ লাগে। শামুকের দল প্রায় বেশ কিছু ঘন্টা বুদ্ধকে এই শীতল আরাম দেবার পর সূর্যের তীব্র দাবদাহে পুড়ে মরে যায়। গৌতম বুদ্ধের যখন ধ্যান ভাঙে তখন প্রায় সন্ধ্যা। সূর্যের তেজ ততক্ষণে কমে গেছে। তিনি উঠে দাঁড়াতেই শামুকের দল তার মাথা থেকে ঝরে পড়ে নিচে। বুদ্ধ বুঝতে পারেন তার ধ্যানে যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয়, তাই শামুকেরা নিজেদের জীবন দিয়েছে, কিন্তু তার জীবন ঘুরিয়ে দিয়েছে অবাক প্রশান্তিতে। তাই বুদ্ধের ছবিতে এই 108টি চাকতি আঁকা হয়। বুঝেছিস? আমি মাথা নাড়ি, আমি বুঝতে পেরেছি। আমার অবাক চেহারার দিকে তাকিয়ে অদিতি অট্টহাসি হাসে। ততক্ষণে ওর ডাইনিংয়ে নাস্তার পসরা বসেছে। আমাদের করার অনেক গল্প ছিল। আমার জানার ছিল অদিতি এখনো কিশোরীবেলার মতো কেমন করে আছে। অদিতির জাদুর মতো কথায় এসব কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম। কাপে চা ঢালতে ঢালতে অদিতি বলল, ইন্ডিয়ায় পড়তে যাবার সময় আমার আকাশ নামে একজনের সাথে পরিচয় হয়েছিল। তোদের দুলাভাই তখন দেশে। আমাকে দেশের বাইরে পড়তে পাঠানোর পেছনে তার ইচ্ছাই সবচেয়ে বেশি ছিল। এত সহজ ছিল না, জানিস তো। তোর সাথেও তো যোগাযোগ ছিল না, আর থাকবেই কিভাবে? তখন কি হাতের মুঠোয় ইন্টারনেট ছিল এখনের মতো বল? আমি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে অদিতির দিকে তাকাই। আকাশ চরিত্রের আগমন কেন এই গল্পে আমি বুঝতে পারছিলাম না। অদিতি বলে, আকাশের সব আমার ভালো লাগতো। ছেলেটা বেশ প্রকৃতিপ্রেমী ছিল। ওর সাথে আমি কোথায় কোথায় চলে গেছিলাম। দেশে চিঠি দিতাম, খুব ব্যস্ত পড়া নিয়ে। আকাশ আমাকে একবার কেরালা নিয়ে গেল। এত সবুজ, এত নীল দেখে আমার মনে হলো দেশে ফিরে কি হবে। আমাদের ডিপার্টমেন্ট আলাদা ছিল। আকাশ গবেষণা করতে শামুক নিয়ে। ওর কেবিনে আমি ফায়ার স্নেলের ছবি দেখেছিলাম, খুব গর্জিয়াস, কালো আর লাল রং। জানিস, এই শামুক শুধু মালয়েশিয়ার একটা নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায়। আকাশের কেবিনে আমি প্রায়ই যেতাম। এই বলে অদিতি থামল, আমার দিকে তাকালো। এতক্ষণে আমি নড়ে চড়ে বসলাম। সুন্দরী অদিতি তার পুরনো বন্ধুকে তার নিষিদ্ধ প্রেমের গল্প বলবে তাহলে? শামুকের লালা রসে আছে ডোপামিন আর ইলাস্টিন। এখন যে সবাই কোরিয়ান কসমেটিক্সে মাতোয়ারা হয়ে এই নির্যাসের ক্রিম দিচ্ছে, আকাশ সেটা নিয়ে তখন গল্প করত। আকাশ শামুকের একটা খামারের মতো করেছিল, বুঝেছিস? আচ্ছা, তুই জানিস শামুক কিভাবে চাষ করে? অদিতির কথা শুনে আমার একটু গা ঝিমঝিম করে উঠল।
বেশ ভালো চাকরির সুবাদে ঢাকার বেশ কিছু উচ্চস্তরে পদাসীন নারী বন্ধু হয়েছে আমার। তাদের রূপচর্চার গল্পে শামুকের নির্যাস ব্যবহারের গল্প আমি শুনেছি। সূচিবায়ু থাকা আমাকে সে গল্প টানেনি। আপাত দৃষ্টিতে গোবেচারা আর স্লথ এই প্রাণীটা আমাকে সবসময় অস্বস্তিকর অনুভূতিই দেয়। সে কিশোর বয়সে করিয়ে আনার সময় হোক আর এখন অদিতির গল্পেই হোক, আকাশে একটা নতুন ধরনের শামুক প্রজাতির সন্ধান পেয়েছিল, যার লালারস রাতারাতি মানুষের চামড়ার অভাবনীয় পরিবর্তন আনতে পারে। আকাশ আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইল। সেটা অবশ্য আমি বুঝতে পারিনি। সদ্য প্রেমে পড়েছি আমি। নিজে যেন ভাবনার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিলাম। আকাশের ল্যাবে চলে যেতাম আমি। বহুবার গিয়েছি। অনেক সুন্দর করে কথা বলতে পারত। আমার শুনতেই ভালো লাগতো। আমি যে বিবাহিত এই ভাবনাটাও মাথায় আসতো না আমার। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন। আমি চা খেতে খেতে মনোযোগী হয়ে অদিতির কথা শুনি। আমার মনে হতে থাকে অদিতির গল্প বলার জায়গা ছিল না এতদিন, আর এত বছর পর তাই আমাকে পেয়ে যেন মনের সব কথা খুলে বলবে অদিতি আজ। আমাকে একটা কফিনের মতো বাক্সে শুয়ে থাকতে হয়েছিল, আকাশের কথা মতো। আকাশ আমার গায়ে ছেড়ে দিয়েছিল হাজার হাজার শামুক। ও, তোকে বলা হয়নি, কফিনে শোবার আগে আমার গায়ে থাকা সমস্ত পোশাক ছেড়ে নিতে হয়েছিল। আমি শুয়ে পড়লাম। আমার সমস্ত শরীর জুড়ে শামুক হাঁটছে। মুখ, চোখ, গলা, পেট কিলবিলে অনুভূতি। তোর সাহসী বন্ধু অদিতি একসময় জ্ঞান হারালো। তার আগে সে অনেকবার আকাশকে বলেছে বাক্সের দরজা খোলার কথা। আবিষ্কারের নেশায় কাউকে মত্ত হতে দেখেছিস? খুনে নেশা চেপে যায়। আমার চিৎকার তাই আকাশের কানে পৌঁছালো না, আর আমি তখন বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসেনি। আমি শুধু ওর এক্সপেরিমেন্টের একটা অংশ ছিলাম মাত্র। তারপর আমি জ্ঞান হারালাম। আমি অদিতিকে জড়িয়ে ধরেছিলাম। বলতে বলতে ও থরথর করে কাঁপছিল। একদিকে বিবাহিত হয়েও প্রেমে পড়া, নিজের কাছের মানুষকে ধোঁকা দেওয়ার মতো ভুল করা, আরেকদিকে নিজেই প্রতারিত হওয়া। আমি অদিতির মনের অবস্থা বুঝে নিতে পারছিলাম, তাই নিজের মাঝে থাকা জাজমেন্টাল অংশটুকুকে বিশ্রামে পাঠালাম আমি। আমার জ্ঞান কত সময় পর ফিরেছিল আমি জানি না, তবে যখন ফিরেছিল আমি দেখলাম আকাশ অবাক বিস্ময় নিয়ে আমাকে দেখছে, নগ্ন আমাকে। আমার ক্রোধে চোখ জ্বলে উঠল। আকাশ আমাকে বলল কি অসাধ্য সে সাধন করেছে। পাগলের মতো হাসছিল, আমাকে ছুঁয়ে দিচ্ছিল, চুমো খাচ্ছিল। কিন্তু সেখানে আমি আর ভালোবাসা খুঁজে পেলাম না। আমি এক উন্নত আবিষ্কারকে দেখলাম, আর তারপর দেখলাম আমাকে। আমি চমকে গেলাম। আমার বয়স যেন কমে গিয়েছে অনেক, ঠিক কিশোরী বেলার মধ্যে। আমি হতভম্ব হয়ে অদিতির দিকে তাকালাম। মেয়েটা কি আমাকে পাগল ভাবে? আমি ওকে অবাক হয়ে দেখেছি বলে একটা গাঁজাখুরি গল্প শোনালো আমাকে। অদিতি যেন আমার চোখের ভাষা পড়তে পারল। আমি নিজের উপর আরেকবার বিরক্ত হলাম। কিছুতেই আজ অভিব্যক্তি যেন লুকোতে পারছি না। অদিতি বলল, আমি দেশে ফিরে এসেছিলাম আকাশের সমস্ত নথিপত্র আর শামুকগুলো নিয়ে। আকাশকে খুন করতে আমার একটুও হাত কাঁপেনি। আমাকে গবেষণার জন্য গিনিপিগ বানাতে চেয়েছিল। ও যে সফল হয়েছে সেটা জানলো আমার জন্য। রোগ ধরে রাখতে চাওয়া দোষের কিছু না, আর আকাশকে পানিশমেন্ট দেওয়াটাও ভুল হয়নি আমার। আকাশ খুন হয়েছে কারোর জানার কথাও না। কতদিন পর জেনেছে সেটাও আমি জানি না। আমাকে যেখানে সে নিয়ে গিয়েছিল সেটা তার একান্ত ব্যক্তিগত ল্যাব ছিল। আমার বারান্দায় যে অ্যাকুয়ারিয়াম দেখতে পাচ্ছিস, সেখানে কি আছে জানিস? আয় তোকে দেখাই। আমি আন্দাজ করতে পারছিলাম, তাই নিজেই বললাম, শামুক। অদিতি মাথা ঝাঁকালো, বলল, তোর আমার কথা বিশ্বাস হয়নি তো? আয় তো, তোকে দেখাই। আমি অদিতির পিছু পিছু ওর ঘরে গেলাম। ও কি করতে চলেছে আমি বুঝে পাচ্ছিলাম না, তাই কাঁচ পোকা যেমন টেনে নিয়ে যায় সেভাবে ওর রহস্যময়ী আচরণ আমাকে টেনে নিয়ে গেল।
অদিতি দরজা বন্ধ করে দিয়েছিল। বারান্দায় থাকা বেতের চিক নামিয়ে দিল ও। একটা একটা করে অ্যাকোরিয়ামের দরজা খুলল, আর পিলপিল করে শামুকের দল বের হতে লাগলো তা থেকে। আমার গা ঘিনঘিন করে উঠল। অদিতি তার শরীর থেকে একটা করে পোশাক ছাড়িয়ে বারান্দায় শুয়ে পড়ল। শামুকের দল যেন মন্ত্রমুগ্ধের মতো ওর নরম শরীরের ওপর একে একে উঠে বসল। একটা সময় আমি অদিতিকে আর দেখতে পেলাম না। ওর সারা শরীর জুড়ে কেবল শামুক আর শামুক।